মা পাশে বসলে সব মনে পড়ে যায়, তাই না? লিখো 20। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো যে দিনটির ব্লগ আমি শেয়ার করছি, দিনটি ছিল বৃহস্পতিবার। তো মেয়ে তো এখন পড়াশোনা করছে, ও ডান্স থেকে ফেরার পরে আকাশ স্যার ওকে আঁকিয়ে গেছে, তারপর ওকে পড়তে বসিয়েছি, আর আমি এদিকে রাতের যে ডিনার সেটার প্রিপারেশন করতে রান্নাঘরে এসে পড়েছি। তো আজকে আমি বানাবো বেগুন ভর্তা আর তার সাথে তন্দুরি রুটি। তো রোহান বললে নর্মাল রুটি অনেক দিন খেয়েছি, একটু তন্দুরি রুটি আজকে বানাতে। তো যার জন্য আমি এখানে আটাটা আগে বানিয়ে নিচ্ছি, কারণ এটা তো রেস্ট হতে একটু সময় লাগবে, তারপর আমি অন্য প্রিপারেশন করব। তো এখানে আমি 2 কাপের মতো আটা নিয়েছি, আর তার সঙ্গে 1/4 টিস্পুন সল্ট নিয়েছি, আর 1/4 টিস্পুন বেকিং সোডা নিয়েছি, যেটা খাবার সোডা হয় সেটা, আর 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল নিয়েছি। তো এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এতে 2 কাপ আটাতে 1/2 কাপের মতো দই লাগে, কিন্তু যেহেতু দইটা আমার একটু টকের দিকে, তাই আমি এখানে করেছি কি 1/4 কাপ দই নিয়েছি, আর 1/4 কাপ দুধ নিয়েছি। দুধটা একদম রুম টেম্পারেচারেই ছিল। তোমরা অনেক সময় তোমাদের দই যদি দেখো টক না, মানে খুব একটা টক না, তাহলে 1/2 কাপই দই ইউজ করো, কিন্তু এই দইটা একটু টকের দিকে ছিল, তার জন্য আমি এখানে 1/4 কাপ দই 1/4 কাপ মিল্ক দুটো মিশিয়ে মেশালাম, এতে ভালো হয়। আর এখানে 1/2 কাপের মতো জল লাগে। তো জলটা বলবো আটা অনুযায়ী নিও, পুরো জলটা একবারে ঢেলে দিও না, খুব ধীরে ধীরে যতটুকু লাগে ততটুকু করে করে নাও, কারণ আটা অনুযায়ী সবসময় যে একই পরিমাণে জল লাগে এমন নয়। আমার এখানে 1/2 কাপের জলের মধ্যে থেকে 1/4 কাপ জল বেঁচে গিয়েছিল, এই যে এতটা জল লাগেনি। আটাটা খুব সুন্দর করে মেখে তেল লাগিয়ে, মানে আউটার পোর্শনে তেল লাগিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি এটা বানাবো। তো সেই সময় আমি বাকি রাতের যে খাবার সেগুলো বানাই। অ্যাকচুয়ালি আমার মেয়ে ওসব বেগুন ভর্তা রুটি এগুলো একদমই খাবে না। তরকারি হলে যদিও রুটি খেয়ে নিত, তার জন্য ওর জন্য একটু মুসুরির ডাল সিদ্ধ, একটু আলু সিদ্ধ, আর একটুখানি গরম গরম ভাত বসিয়েছি। অনেক সময় ননভেজ আইটেম সকালে থাকলে রাতে সেটা খেয়ে নেয়, কিন্তু আজকে ছিল না, তাই এই আলু সিদ্ধ আর ভাত ও খুব ভালো খাবে একদম গরম গরম। তো এখানে আমি বেগুন পোড়া করব না, বেগুন ভাত মানে সিদ্ধ করব, কারণ আজকে বৃহস্পতিবার, আমার মেয়ের জন্মবার, তাই আজ জন্মবারে কোনো পোড়া আমরা কেউ খাবো না। তার জন্য এখানে আমি জলের মধ্যে বেগুনটা একটুখানি চিড়ে নিয়েছি, আর টমেটো সেটা আমি চিড়ে নিয়ে বসিয়ে দিয়েছি। একটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ছাল ছাড়িয়ে যেভাবে বেগুন ভর্তা করে সেভাবেই করব। তো এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা এগুলো সব সুন্দর করে চপ করে নিলাম। মা পাশে বসলে সব মনে পড়ে যায়, তাই না? লিখো 20। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। লিখেছো 1? এবার 53। রান্না করতে করতে এইভাবেই এসে মেয়েকে একটু দেখতে লাগে, কারণ বাচ্চারা তো মা না বসলে না বললে সেটা ঠিক করতে চায় না, তাই না? তো এখানে আমি দুধ থেকে সরটাকে তুলে রাখছি। এইভাবেই আমি দুধ জাল দেওয়ার পরে যতবার জাল দিই, তারপর যতবার ঠান্ডা হয় তখন যে সরটা উপরে ভেসে ওঠে বা ক্রিমটা, সেটা এইভাবেই আমি একটা টিফিন বাটির মধ্যে স্টোর করি। যখন বাটিটা ভরে যায় তখন আমি ওটা দিয়ে ঘি বানিয়ে ফেলি। এর ফলে কি হয়, যে ফুল ফ্যাট দুধের ফ্যাটটাও শরীরে যায় না, আবার ঘিটাও বাইরে থেকে কিনতে হয় না, আমরা ঘরে বানানো ঘিটা খেয়ে থাকি। তো এখন যেটা করছি সেটা রাতের নয়, সেটা হচ্ছে পরের দিন, যেহেতু অফিস রয়েছে, স্কুল রয়েছে, তাই পরের দিনের মিল প্রিপারেশনের কিছুটা প্রেপ বলা যায়, সেটা আমি এগিয়ে রাখছি। নাহলে সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু স্কুল 7টা থেকে 8টা, তার জন্য আমি পুরো ওখানে এঙ্গেজ থাকবো। তারপরে আবার টিফিন বানানো, তো এত কিছু করে, আর ওখান যেহেতু ক্যান্টিনের খাবারটা খেতে চায় না, আর বাড়িতে দুপুরবেলা প্রতিদিন আসা সম্ভব হয় না, তাই রাতে মানে পরের দিন দুপুরের যে লাঞ্চ, সেটার কিছুটা হাফ আমি এইভাবে এগিয়ে রাখি। যেমন আমি এখানে মূলোটাকে ফাইন চপ করলাম, আর একটু আলু কেটেছি, আর একটু কড়াইশুঁটি, এগুলো আমি এইভাবে কেটে রাখলে, একটু সবজি কাটা থাকলে তো অনেকটাই হেল্প হয়। আর এটাকে আমি হালকা করে সিদ্ধও বসিয়ে দেবো। তা সিদ্ধ হওয়া থাকলে কি হবে, পরের দিন যখন তরকারিটা করব তখন অনেকটাই তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। এটা ওই বাঁধাকপির মতো সেই ঘন্ট হয় না, আদা জিরে দিয়ে খুব সুন্দর, ওরকম এরকম করি, কারণ মূলোটা সচরাচর এটা এরকমভাবে না করলে কিন্তু কারোরই খেতে খুব একটা ভালো লাগে না। আর শীতের যেহেতু
সবজি, একটু তো খেতে হয়, তাই না? আর এখানে আমি একটুখানি বিউলির ডাল একটুখানি ধুয়ে নিচ্ছি। বিউলির ডালটাও সিদ্ধ করে আমি প্রেশার কুকারে ওইভাবেই রেখে দেবো, যার ফলে কী হবে, পরের দিন আমি শুধু ওটা যদি ফোড়ন তড়কা লাগালেই আমার কিন্তু ডাল রেডি হয়ে যাবে। তো অনেকটা এগোনো থাকলে কিন্তু খুব সুবিধা হয়। অফিস স্কুল এরকম থাকলে অনেক ওয়ার্কিং উইমেনরাও এরকমই হয়তো করে থাকে, কারণ এগিয়ে না রাখলে অসুবিধা হয়ে যায়। তো এখানে আমি 30 মিনিট পরে আটাটা মানে খুলে, ঢাকনা খুলে এভাবে 5 মিনিট একটু নিট করে নেবেন, তাহলে সফট হবে। তারপর আমি একে একে লেচি কেটে আমি এখানে বেলে নেব। আর বেলে নিয়ে তন্দুরি রুটি তো সবাই জানো যে একটুখানি জল লাগাতে হয় একটা দিকে। আর তাওয়াটাকে বলবো আমি কিন্তু, হিটটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট। তাওয়াটাকে তোমরা ভালো করে প্রথমে হাই হিটে গরম করে নেবে, তারপর যখন রুটিটা দেবে জলের দিকটা নিচে দেবে, এবং তখন কিন্তু ফ্লেমটাকে লো টু হাইতে রাখবে, লো টু মিডিয়ামে রাখবে, তাতে সুবিধা হবে। তারপরে একটুখানি ফ্লেমটা বাড়িয়ে যখন বাবলস উঠে যাবে, তখন এইভাবে তাওয়াটাকে উল্টে হালকা হালকা করে সেঁকে নেবে। কালো কালো স্পট হয়ে গেছলেই 3-4 মিনিটের মতো লাগে, হয়তো কমও লাগতে পারে ফ্লেম অনুযায়ী। এখানে তন্দুরি রুটি আমার রেডি হয়ে গেছে। পিছনটা একদম মানে হোটেলের মতো হয়েছে, পাতলা আর একটু ফ্লাফি ফ্লাফি মতো, খুব সুন্দর। তো একে একে সব করা তন্দুরি রুটি করে নিলাম। আমার আর রোহানের, মেয়ে তো খাবে না। আর রুটিগুলো একদম নরম হয়েছিল, এটা পুরো আটার, কোনো ময়দা মেশাইনি। এখানে আমার একে একে রেডি। তো এখানে ঘি বা বাটার কোনোটাই লাগাইনি, যেহেতু আমরা নন ভেজিটেরিয়ান, সকালে ননভেজ খেয়েছি, তো তখন সেই দিনকে আমরা অতটাও ঘি খাই না। যেদিনকে কমপ্লিট ভেজ খাচ্ছি সেদিনকে একটুখানি ঘি মিলে রাখার চেষ্টা করি, বা রুটিতে ঘি লাগিয়ে খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। তো এখানে আমার বেগুনটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, বেগুনের ছালগুলো আস্তে আস্তে তুলে নিলাম। এটা খেতে কিন্তু পুরো বেগুন পোড়ার মতোই লাগে। হ্যাঁ, একটা স্মোকি ব্যাপার থাকে না, বাট খেতে খুবই ভালো লাগে। আর এখানে টমেটোটারও ছাল ছাড়িয়ে আমি টমেটোটা স্ম্যাশ করে নেব। আর পেঁয়াজ, ধনেপাতা সবই তো কেটে রেখেছি, সেগুলো মিশিয়ে নেব। তবে একটা ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে একটু লেবুর রস। লেবুর রস সবসময় দিলে কি হয়, খেতে খুব টেস্টি হয়। আর একটু সর্ষের তেল, নুন তো লাগবেই। তো এখানে আমাদের ডিনার তো রেডি। তো আমি আর রোহান খেতে বসবো, মেয়েকেও গরম গরম মুসুর ডাল, আলু সিদ্ধ ভাত দিয়ে দেবো। তো এটা ছিল নাইট টাইম রুটিন ব্লগ। আমি ইচ্ছা ছিল অনেকদিন ধরেই তোমাদের সাথে এই ব্লগ এরকম শেয়ার করার, একা হাতে কি করে সামলাচ্ছি সেটা দেখানো। তো যদি এটা দিনের, এটা একটা পার্ট আমার তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। মর্নিংয়ের পার্ট, ঘুম থেকে কখন উঠে কীভাবে রান্না করে, মেয়ের স্কুল 7টা থেকে 8টা, তারপর রোহানের অফিস, কীভাবে টিফিন, আমি কী করে টিফিন খাই একা একা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগে শেয়ার করতে, তাই না? তো এই এখন আমরা খেতে বসেছি। রুটিটা বলেছিলাম না ভীষণ সফট হয়েছিল। তো এইটা খাওয়ার পরে, এরপরে যে মেন কাজটা আমার থাকে সেটা হচ্ছে রান্নাঘরটা খুব সুন্দর করে গোছানো বা পরিষ্কার করা। একটু তো নোংরা হয়ে থাকি, রান্না করলে তো নোংরা হবেই। এখানে আমি দেখিয়ে দিই, এই যে মূলো, আলু সিদ্ধ সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, এইভাবে এরম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমার প্রেশার কুকারে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি গ্যাস মুছেছি। হয়তো অনেকেই বলতে পারে পরের দিনই তো রান্না আছে, গ্যাস মোছার কী আছে। এটা আমার একটা নিজস্ব ভালো লাগা, কারণ পরের দিন ঘুম থেকে উঠে যখন দেখবো রান্নাঘরটা এত সুন্দর গুছানো, তখন রান্না করার এনার্জিটাই অটোমেটিক চলে আসবে। একটা পজিটিভ ভাইব আসে যখনই রান্নাঘর বা ঘর সুন্দর করে পরিষ্কার রাখা হয়। নোংরা বাসনপত্র আমি এভাবে নিচে রেখে দিই, যাতে সিঙ্কটা খুব সুন্দর পরিষ্কার বা ক্লিয়ার থাকে। আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যখন রান্নাঘরটাকে এইরকম সুন্দর দেখে যাব না, এটা একটা মন্দির, রাতে ঘুমটাও আমার খুব সুন্দর আসবে। খুব সুন্দর লাগছে, আশা করি তোমাদের। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে গুছিয়ে তারপর শুতে যেতে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও। কেউ না ফলো করে থাকলে প্লিজ ফলো করে দিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে বলবো টাটা।